ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজ অনেকদিন পর তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই জন্যই যে তোমাদের মাধ্যমিকে ক্যান্ডিডেট যারা তাদের সবে টেস্ট পরীক্ষা শেষ হলো, আর মাধ্যমিক তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। তো হাতে মোটামুটি আর 2.5 মাস সময় রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে সিস্টেমেটিক্যালি প্ল্যান মাফিক তোমাদেরকে রুটিন করে পড়াশোনা করতে হবে। তোমাদের এবার কোনো অনুষ্ঠান, মেলা, খেলা সমস্ত কিছু বাদ দিতে হবে। তোমার প্রতিটা বিষয়কে তোমাদের যত্ন নিয়ে পড়তে হবে। টেস্ট পেপার বের হলে সেখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর ভূগোল বিষয়ে তো গুরুত্ব আলাদা, তার কারণ হচ্ছে ভূগোলে নাম্বার পাওয়া খুবই সহজ। একটা যদি তোমরা প্ল্যানিং করে পড়ো তাহলে 80 থেকে 90% নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না। আর এই 90-এর উপর নম্বর পেতে গেলে তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তোমাদের ভূগোলে রিটেন পরীক্ষাতে কিন্তু 90 নম্বর থাকে, আর এই 90-এর মধ্যে 50% অর্থাৎ প্রায় 40-45 নম্বরের প্রশ্ন কিন্তু 1 নম্বরের অর্থাৎ অবজেক্টিভ টাইপের থাকে। আর তার মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ আইটেম হলো ম্যাপ পয়েন্টিং বা মানচিত্রকরণ। এখানে ভারতের মানচিত্রই তোমাদেরকে করতে হয়, যেখান থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকবে যা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। কোনো অল্টারনেট প্রশ্ন কিন্তু এখানে থাকে না, সব কথার উত্তর করতে হয়। তা তোমরা যদি একটা আগে থেকে যদি একটু ভালোভাবে অভ্যাস করো তাহলে কিন্তু এই 10-এর 10 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয় এবং এটা সহজেই হাসিল হয়। অর্থাৎ ভালো নম্বর তোলার ক্ষেত্রে কিন্তু এই 10 নম্বরের যথেষ্ট যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই এখন থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মূলত যে বিষয়গুলো ম্যাপ পয়েন্টিং আসে এই 10 নম্বরে, কিছু কম্পালসারি বিষয় রয়েছে, যেমন এগুলো থেকে প্রতি বছর আসেই। যেমন একটা শহর বা রাজধানী বা ভারতের কোনো ভূপ্রকৃতি বা কোনো নদী বা হ্রদ বা উপকূল স্বাভাবিক উদ্ভিদ থেকে থাকে, মাটি থেকে থাকে, কৃষিজ কোনো ফসলের উৎপাদন অঞ্চল বা শিল্প শহর বন্দর, এগুলো থেকে মানে প্রশ্ন প্রতি বছর মোটামুটি এসে থাকে। তো আমরা যদি একটু যত্ন নিয়ে প্রথম থেকে পড়ি তাহলে এই 10-এর 10 নম্বর পাওয়াটা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই নয় এবং আমরা এটা পাবো, কনফিডেন্ট রাখতে হবে, আমরা এটা নিশ্চয়ই পাবো 10-এর 10 নম্বর। তো এবার আমরা এবছরের যে প্রশ্ন, অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্টিং যে গুরুত্বপূর্ণ যে সাজেশন বা সাজেস্টিভ যে প্রশ্ন বিভিন্ন সেক্টর থেকে কোনগুলোকে আমরা তুলে ধরছি সেইগুলো নিয়ে আমরা চলে আসবো। তো জিও ইনসার্ট মেন্টারের তোমরা আগেই জানো যে জিও ইনসার্ট মেন্টারের যে আমাদের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের কোচিং দেওয়া হয় এখানে। তো সেগুলোর মধ্যে আমাদের জিওগ্রাফির সাবজেক্টের উপরে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রশ্ন থাকে, ডেসক্রিপটিভ প্রশ্ন থাকে। আমরা স্কুল সার্ভিস কমিশন, আরআরবি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিকেপি, ডাব্লিউবি টেট, ডাব্লিউবি এসএলএসটি এই সমস্ত বিষয়ে আমরা ম্যাটার দিয়ে থাকি। তাছাড়া আমরা এখানে জেনারেল নলেজের উপরও কিন্তু ম্যাটার দিয়ে থাকি, স্ট্যাটিক জিকে বা অন্যান্য সিরিজ আমরা চালিয়ে থাকি জিকের উপরে। আর কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা। জিএনসেট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে বিভিন্ন পরীক্ষার বিষয় সম্পর্কিত। তো ম্যাপ পয়েন্টিং করার পিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে যেগুলো একটু ফলো করতে হবে ম্যাপ পয়েন্টিং করবার সময়। তো সেগুলো আমি এখানে ব্যাখ্যা করব। তোমরা এগুলো কিন্তু বাস্তবে যখন ম্যাপ পয়েন্টিং করবে তখন কিন্তু সেগুলো ফলো করবে এবং পরীক্ষার সময় তো অবশ্যই অবশ্যই এগুলো ফলো করবে। তো প্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে তোমরা পেন্সিলের সাহায্যে ম্যাপ পয়েন্টিং করবে। পেন্সিলের সাহায্যে এই জন্যই আমি বলছি যে পেন্সিল তোমাদের ম্যাপ পয়েন্টিং করার একটাই সুবিধা যে ভুল হলে তোমরা ইরেজ করতে পারো। আর পেন তোমরা ব্যবহার কিন্তু করবে না পেনের সাহায্যে বা কালি দিয়ে। আমি বলবো, সেটা সাজেস্ট করবো যে পেন বা কোনো ইঙ্ক বা কোনো কালার দিয়ে কিন্তু করবার চেষ্টা করবে। মানচিত্রের মধ্যে বারবার কাটাকাটি বা ইরেজ করবে না, তাতে মানচিত্রটা নষ্ট হয়ে যায় বা তার কোয়ালিটি খারাপ হয়ে যায়। মানচিত্রের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ তোমাকে মাত্র একটা ম্যাপই দেওয়া হবে, তোমার জন্য একটা ম্যাপই বরাদ্দ আছে, এটা মনে রাখবে। ম্যাপ পয়েন্টিং করার সময় চিহ্নিত করা বিষয়টির আগে প্রশ্ন নম্বর দিয়ে দেবে, যে কত নম্বর প্রশ্ন এটা ম্যাপ পয়েন্টিং এর, সেটা তোমরা দিয়ে দেবে একটা, যে ক ক বা কি কোন আইটেমটা। মানচিত্রের রং না ব্যবহার করা ভালো, যেটা আমি আগেই বলেছি। আর ম্যাপ পয়েন্টিং করার পর বিষয়টির বিষয়বস্তু যেটা ম্যাপ পয়েন্টিং করলে নাম অ্যারো চিহ্ন দিয়ে
বা তীর চিহ্ন দিয়ে পাশে লিখে দেবে। এটা একটা লেবেলিং করা ব্যাপার, এটা কিন্তু করতে হবে। তাহলে কোন জিনিসটা কোনটা সঠিকভাবে তোমরা নির্দেশ করতে পারবে। ম্যাপ পয়েন্টিং করার সময় কিছু সাধারণ প্রতীক চিহ্ন বা ইন্ডেক্স তোমরা ব্যবহার করতে পারো। যে পাহাড়ের একরকম ইন্ডেক্স করলে, নদীটাকে একরকম দেখালে, ঠিক আছে, কোনো শহর দেখাতে বলে সেটা একরকম দেখালে, উপকূল অঞ্চলটাকে একরকম দেখালে, এই ব্যাপারগুলো কিন্তু পড়ে। আর একটা কথা, যে একই ইন্ডেক্স একাধিক বিষয়ের জন্য ব্যবহার করবেন। ভেরিয়েবল ইন্ডেক্স মানে একই ইন্ডেক্স হয়তো কোনো একটাকে উপকূলকেও দেখাচ্ছ, আবার সেটাকে হয়তো কোনো হ্রদকেও দেখাচ্ছ, বা কোনো হয়তো মালভূমি অঞ্চলকেও দেখিয়েছ, তাহলে সেটা না ব্যবহার করাই ভালো। ইন্ডেক্সগুলো একটু চেঞ্জ করে, এটা স্বাধীনতা তোমার আছে। আর ম্যাপ পয়েন্টিং করার সময় হাতের লেখাটাকে খুব সুন্দর করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে কিন্তু লিখবে, ছোট করে ভালো করে লিখবে, যাতে কোনো অসুবিধা না হয়। আর একটা পয়েন্ট আমি বলে দিই মৌখিকভাবে তোমাদেরকে, সেটা হচ্ছে যে মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন যে বিষয়ে যে প্রতীক চিহ্নগুলো তোমরা ব্যবহার করবে, সেইগুলো নিয়ে ওই মানচিত্রের যে ফাঁকা জায়গাটা থাকে না, এইখানটা করে এই অংশটা করে ফাঁকা জায়গায় এখানের মধ্যে একটা বক্স করে তোমরা কিন্তু ইন্ডেক্স একটা, মানে এই অঞ্চলটাকে একটা ইন্ডেক্স সেট যে বক্সগুলো এক এক আইটেমে সেটা করে দিতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, ওই ফাঁকা জায়গাটা, তাতে সুবিধা হয় কোন আইটেমটা কি করেছো। তো এই ছিল জেনারেল কিছু গাইডলাইন ম্যাপ পয়েন্টিং পারপাস, এগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তো চলে আসছি এবার আমরা মেন আমাদের যে টপিক সেখানে। তো প্রথমে আসছি আমরা ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ সংক্রান্ত একটা কম্পালসারি বিভাগ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকে ম্যাপ পয়েন্টিং এর জন্য। এটা হচ্ছে যে এখানে রয়েছে যে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা যেটা ভারতের রাজধানী বলতে পারি, এটা হচ্ছে দিল্লি বা নতুন দিল্লি, ঠিক আছে। একে আবার এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নও বলা হয়, অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চল। তো এটা কিন্তু অনেক সময় দেয়, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, একদম দক্ষিণে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্যাকুমারী। তারপর রয়েছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যানিয়ার পয়েন্ট, এটা হচ্ছে সর্বদক্ষিণতম বিন্দু। এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের কন্যাকুমারী, অর্থাৎ সর্বদক্ষিণতম, অর্থাৎ আন্দামানের যেটা, তার দক্ষিণতম, একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে দক্ষিণতম বিন্দু সেটা, এটা ইন্দিরা পয়েন্ট বা পিগম্যানিয়ান পয়েন্টও বলা হয়। উনি এটা সর্বপ্রথম দেখেছিলেন, নামকরণ করেছিলেন বলে। নেক্সট হচ্ছে যেটা পপ প্রণালী, খুব ভালো একটা টপিক, প্রায়ই আসে এটা। তারপরে মান্নার উপসাগর, কচ্ছ উপসাগর, খাম্বাত এবং কাম্বে উপসাগর। তো এই প্রসঙ্গে যে উপসাগরগুলো যেগুলো আমাদের রয়েছে, সেগুলো অনেক সময় চিহ্নিত করবার জন্য যে স্থানটা রয়েছে সেটাকে এরকম ভাবে করে দিয়ে সেই অঞ্চলটাকে একটা চিহ্নিত, এই স্থানটা বোঝাবার জন্য এরকম করা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে রয়েছে ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতির মধ্যে যেগুলো থাকে, পাহাড় পর্বতগুলো মেনলি থাকে এবং সিংহ থাকে। তো পাহাড় পর্বতগুলো জেনারেল ভাবে দেখাবার জন্য তোমরা এরকম ইন্ডেক্স এরকম ভাবে দেখাতে পারো, পাহাড় পর্বতগুলো এরকম একটা চিহ্ন ব্যবহার করতে পারো। এবং সিংহ দেখাবার ক্ষেত্রে, একটা পিক দেখাবার ক্ষেত্রে এরকম ত্রিভুজ আকার এরকম পিকটা ব্যবহার করতে পারো। আর মরু অঞ্চল বা মরুভূমি দেখাবার জন্য একটা দর ভিতরে দর কোনো একটা অঞ্চল চিহ্নিত করে তার ভিতরে দর দিবে মরুভূমি। আর মালভূমির ক্ষেত্রে তোমরা এরকম ব্যবহার করতে পারো, হ্যাঁ, এরকম 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 স্ট্রেট লাইন, ঠিক আছে, এত ডায়াগোনাল, হ্যাঁ, এইভাবে তোমরা ব্যবহার করবে। তো প্রথমে রয়েছে থর মরুভূমি বা মরুস্থলী, তারপরে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বা ডেকানট্রা, ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকানট্রা। তারপরে হচ্ছে কচ্ছের রণ। কচ্ছের রণের সময় অনেক সময় কি হয়, এটা একটা জলাভূমি, তো তার জলাভূমির ক্ষেত্রে তোমরা এরকম 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 ব্যবহার করো, ঠিক আছে, জল বুঝাবার জন্য কচ্ছের রণ, বৃহৎ রণ এবং ক্ষুদ্র রণ যেটা রয়েছে। তারপরে হচ্ছে মেঘালয় মালভূমি, তারপরে হচ্ছে কাশ্মীর উপত্যকা, নেক্সট সর্বোচ্চ মালভূমি বা লাদাখ, ঠিক আছে, আর হচ্ছে ছোট একটু মার্কিন অঞ্চল। তো এগুলো আমাদের এবারে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। পরবর্তী ক্ষেত্রে চলে আসছি আমরা যে টপিক, সেটা হচ্ছে ভারতের নদ নদী বা হ্রদ বা নদী পরিকল্পনা, বা অনেক সময় নদীও থাকতে পারে, আবার হ্রদও থাকতে পারে। তো সেই নিয়ে একটা থাকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। তো প্রথম যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, লেখস হচ্ছে এবারে, সেটা হচ্ছে লুনি নদী। এটা হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী, বা লুনি না বলে অন্তর্বাহিনী নদীও বলতে পারে। তো আমি ব্র্যাকেটের যে নামগুলো দিয়েছি সেইগুলো কিন্তু একটু পড়ে রাখবে, কেন না লিনি নদীটা করলে কিন্তু অনেক সময় বললো যে অন্তর্বাহিনী নদী ভারতে আর কি, তাহলে সে ঘুরিয়ে ফিরে সেই লুনিটাকে তো আগে চিহ্নিত করতে হবে। সেই জন্য পাশে যে উপমাগুলো আছে সেইগুলো কিন্তু একটু পড়ে রাখবে। এবং ম্যাপ পয়েন্টিং তোমরা যখন প্র্যাকটিস করবে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার, বারবার ম্যাপ কিনবে, ইন্ডিয়ার ম্যাপ কিনবে এবং তার মধ্যে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করে রাখবে। আর একটা সহজ জিনিস বলে দিই, যে তোমরা যেখানে নদীগুলো প্র্যাকটিস করবে, বারবার নদীগুলো সেই 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 ম্যাপটাতে নদীই করবে, সেটা তো নদী করবে না। তাতে পরীক্ষাটাকে রিভিশন করতে খুব সহজ হয়, তোমরা চট করে এক এক গ্লান্স দেখে নিতে পারবে।
যেখানে হ্রদগুলো করবে সেখানে হ্রদগুলো করবে, এবং হ্রদগুলোর ক্ষেত্রে স্বাদু জল এবং অর্থাৎ মিষ্টি জল এবং যে লবণাক্ত জলে হ্রদ সেগুলো কিন্তু একটা ভালোভাবে চিহ্নিত করে রাখবে কোনগুলো কি। এইগুলোই আছে যে একটা লবণাক্ত হ্রদ বা একটা স্বাদু জলের হ্রদ, এই ব্যাপারগুলো। আবার নদী পরিকল্পনা, নদীর সঙ্গে রিলেটেড ব্যাপার বা যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু আছে, একটা কম্বাইন্ড প্রশ্ন কিন্তু এখান থেকে আছে। তো এখানে হচ্ছে কাবেরী নদী, বলতে পারে দক্ষিণ ভারতের কোনো একটা নদী। নেক্সট হচ্ছে কৃষ্ণা নদী, তারপর হচ্ছে গোদাবরী নদী। তো গোদাবরীর সঙ্গে এটাও বলতে পারে যে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, কারণ গোদাবরী হবে, আবার দক্ষিণ ভারতে গঙ্গাও বলে থাকে গোদাবরী। তাহলে এইভাবে কিন্তু আসতে পারে, গোদাবরী ডাইরেক্ট না দিলে এটা না দিয়ে হয়তো এটা চলে আসতে পারে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা চিল্কা বা পশ্চিম বা পূর্ব উপকূলের একটি উপহ্রদ বলতে পারে, তাহলে চিল্কায় করবে তোমরা, এবং এর লবণাক্ত এটা, ঠিক আছে। ভারতের বৃহত্তম স্বাদু জল হ্রদ এটা হচ্ছে উলার, ঠিক আছে, উলার লেক, ডাল উলার এগুলো কাশ্মীর তোমরা জানো। উত্তর পূর্বে স্বাদু জল একটা হ্রদ লোকটাক, খুব গুরুত্বপূর্ণ, লোকটাকটা কিন্তু আছে, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ভেম্বনাথ কয়ার, পশ্চিম উপকূলে ভেম্বনাথ কয়ার রয়েছে, তোমরা জানো, কেরালা কোস্টে ওখানে। নেক্সট হচ্ছে নর্মদা নদী, পশ্চিম বাহিনী নদী, বলতে পারে পশ্চিম বাহিনী একটি নদী, তাহলে নর্মদা করবে, ঠিক আছে। এবং তারপরে তাপ্তিও রয়েছে। তো নর্মদা এবং তাপ্তি এগুলো নদীর নাম না বলে পশ্চিম বাহিনী বলে, সেই জন্য এই উপমাগুলো আমাদের কিন্তু খুব দরকার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সবরমতী নদী আসতে পারে, আর প্যাংগাং হ্রদ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা চলে আসছি এবার আমাদের, আর নদীর ক্ষেত্রে না আর একটা জিনিস বলি, যে নদীগুলো যখন চিহ্নিত করবে এই প্রসঙ্গে বলে দিই, তোমাদের যে নদীগুলো সাধারণত এরকম ভাবে দেবে, একটা লাইন, এরকম আঁকাবাঁকা লাইন, এখানে যদি বদ্বীপ থাকে সেই বদ্বীপের অংশটা এরকম করো যেখানে সমুদ্র বাহুতে মিশতে হচ্ছে, বা নদীর ক্ষেত্রে যদি অনেক উপনদী থাকে তাহলে পাশ থেকে এরকম ভাবে নিয়ে আসবে, মূল নদীর সঙ্গে দেখাবে, এইভাবে তার অ্যাটাচমেন্ট এরিয়াটাকে কিন্তু তোমরা দেখাবার চেষ্টা করবে, বা বেসিনটাকে। নেক্সট চলে আসছি আমরা যে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে পাহাড় এবং পর্বত। তো পাহাড় পর্বতের ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে শিবালিক পর্বত। শিবালিক পর্বত এখানে আমি পাহাড় পর্বতগুলো কিভাবে চিহ্নিত করবে সেটা আগেও বলেছি। তো এখানে পাহাড় পর্বতটাকে স্পেসিফিক্যালি করে দেওয়া হয়েছে, ভারতীয় উপকূলের সঙ্গে আসতে পারে, মানে তার একটা পার্ট করে দেওয়া হয়েছে আরো তোমাদের যে ক্লারিফিকেশন করবার জন্য ব্যাপারটাকে। তো যাই হোক, সেখানে তো আমি বলেইছি। তো শিবালিক পর্বত খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতমালা, আরাবল্লী পর্বত, ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বত। নেক্সট নীলগিরি বলতে পারে, বা দোদাবেতা, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, এটাও আছে। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, গুরু শিখর বা মাউন্ট আবু, ঠিক আছে, সেই জায়গাটা অনেক সময় ইন্ডিকেট করে। আর আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্নামালাই পর্বত আনাইমুদি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের এই পাহাড় বা পর্বতের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা, আমরা যেগুলো আলোচনা করলাম। এরপরে চলে আসছি আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে যে উপকূল এবং গিরিপথ, ঠিক আছে, উপকূল। তো উপকূলের ক্ষেত্রে আমরা যেটা চিহ্নিত করব, সেটা এরকম যদি কোস্ট হয় তাহলে আমরা কোস্টের এই অঞ্চলগুলোকে আমরা চিহ্নিত করব, এই অঞ্চলগুলোকে কোস্টের একদম পার্শ্ববর্তী যে এই অঞ্চলগুলোকে আমরা এরকম ভাবে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, এরকম ভাবে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, এই উপকূল করতে, ঠিক আছে। তো কোন উপকূল খুব গুরুত্বপূর্ণ, কোন রেল এখানে চলে, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল তামিলনাড়ু, করমণ্ডল উপকূল আমরা জানি যে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, সেটাও দেখানো হয় এই অঞ্চলে। থলঘাট, ঠিক আছে, নাথুলা পাস, এবং হচ্ছে উত্তর সরকারও, ঠিক আছে। আর এই গ্যাপগুলোকে আমরা যেখানে দেখাবো সেখানে এরকম ভাবে চিহ্ন দিয়ে এগুলোকে দেখাবো, ঠিক আছে, এই দুটো প্যারালাল লাইন দিয়ে আমরা দেখাবো এই থলঘাট, ভোরঘাট, এইগুলো। নেক্সট হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত যে বিষয়বস্তু, সেই আবহাওয়া জলবায়ু সংক্রান্ত বিষয়বস্তুর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বৃষ্টিচ্ছা অঞ্চল, অর্থাৎ এটা হচ্ছে পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতের শিলং, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, শিলং ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চল। আচ্ছা, ভারতের শুষ্কতম স্থান ফর মরুভূমি, ডেফিনেটলি। ভারতে এই বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এই যেটা বললাম আগে, তামিলনাড়ু করমণ্ডল উপকূল বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটাকে শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বলা হয়, কারণ দুবার বৃষ্টি হয় এখানে, বছরে দুবার, একবার মৌসুমে যখন আসে, তারপরে যখন একবার ফিরে যাবার রিট্রিট করে তখন, বা অনেক সময় শীতকালও হয়, ঠিক আছে। ভারতের অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ভারতের একটা অধিক বৃষ্টিপাত যুক্ত, প্রচুর বৃষ্টিপাত হয় পশ্চিম ঘাটে, ঠিক আছে। তারপর হচ্ছে মৌসিনরাম, চেরাপুঞ্জি এগুলো হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ঠিক আছে। তো ভারতের এই ছিল আমাদের
মোটামুটি যে ক্লাইমেটিক যে পোর্শন সেখান থেকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্ট থেকে বিষয়বস্তু। নেক্সট চলে এসেছি আমরা স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদকে আমরা যে স্থানে দেখাবো, যে কোনো একটা অঞ্চল বা বনভূমি যদি দেখাতে হয় তাহলে আমরা এইভাবে দেখাতে পারি। এইভাবে অনেক ফরেস্টের মতো এরকম করে বনের মতো একটা সিম্বল করে দিয়ে আমরা সেখানে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। তো মরু উদ্ভিদ বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ বলতে পারে, বা রাজস্থানের থর মরুভূমি অঞ্চলটাকে এটি ইন্ডিকেট করবে, ঠিক আছে? বা মরু উদ্ভিদ, অ্যাকচুয়ালি এটা মরু উদ্ভিদ বলতে পারে, ঠিক আছে? আর আসছে একটা যে একটা চিরহরিত অরণ্যযুক্ত অঞ্চল, ভারতের একটা চিরহরিত অরণ্য, সেটা হচ্ছে পশ্চিমঘাটের পশ্চিম পাদদেশ। এবার হিমালয়ান উদ্ভিদ বা পার্বত্য উদ্ভিদ বা আলপাইন উদ্ভিদ, ঠিক আছে? তাহলে এই একটা অঞ্চল, তাহলে সেইখানে হিমালয় অঞ্চলটাকে কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করতে হয়। আর চলে আসছি আমরা অরণ্য বা বন গবেষণাগার, বা ডাইরেক্টলি বলে দিতে পারে বেড়াপ, ঠিক আছে, যেখানে অরণ্য গবেষণাগার আছে। এবার চলে আসছি মাটি বা মৃত্তিকা সম্পর্কিত। মাটি বা মৃত্তিকা সম্পর্কিত যেখানে যে মৃত্তিকার অঞ্চলটা চিহ্নিত করতে হবে তাকে একটা ইন্ডেক্স তোমরা করে দেবে এরকম ভাবে, এবং তার মধ্যে মাটিগুলো বিভিন্ন ভাবে ইন্ডেক্স করে দেখিয়ে দেবে তোমরা একটা। তো এখানে চলে আসছে প্রথমে আমরা মরুমৃত্তিকা বা থর মরুভূমি অঞ্চল, অর্থাৎ মরুমৃত্তিকা যদি থর মরুভূমি অঞ্চলের একটা অংশ, সেখানে পাওয়া যাবে। কৃষ্ণ মৃত্তিকা বা সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল বা যে ডেকানটার কাছাকাছি অঞ্চল, ঠিক আছে, অর্থাৎ কালো মাটি। তারপর হচ্ছে লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল হচ্ছে উপকূল মৃত্তিকা, এটা হচ্ছে উপকূলের মৃত্তিকা, কারণ কারণ উপকূলেই তো লবণ ঢেউগুলো এসে জমা হয় এবং সেখানে মৃত্তিকার ক্যারেক্টার লবণাক্ত করে তোলে। নেক্সট হচ্ছে মৃত্তিকা গবেষণাগার, এটা ভোপালও দেয় বা যোধপুরও দেয়, বা কোনো কিছু না বললে একটা দেবে তোমরা। তারপর হচ্ছে পলল বা পলিমৃত্তিকা যুক্ত অঞ্চল, অর্থাৎ ভারতের যে পলিমৃত্তিকা যেটা রয়েছে, অর্থাৎ মেনলি রিভারাইন যে পলি যেটা, সেই ব্যাপারটা কথা নদী গঠিত পলি, সেই মেশিনগুলোকেই ইন্ডিকেট করবে, ঠিক আছে? এবারে চলে আসছি ভারতের আমরা কৃষিজ বা ফসল বা কৃষিকাজ যেটা রয়েছে, এগ্রিকালচার সিস্টেম যেটা রয়েছে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এবারকার জন্য সাজেস্টিভ কিছু প্রশ্ন। যেমন রয়েছে তুলা উৎপাদক অঞ্চল, অর্থাৎ ভারতের তুলা বলল, ঠিক আছে? তুলা বললে আমরা জানি যে দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলগুলোকেই হয়, তাদের বা এটা বলতে পারে যে দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল যে তুলা বলে সেটা, ঠিক আছে? সেজন্য এই পাশাপাশি কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি, তাতে কৃষ্ণমৃত্তিকাতেই তুলোটা বেশি পাবে, বা এই ডেকান ট্র্যাপ অঞ্চল তার সংলগ্ন অঞ্চল সেখানেও কিন্তু থাকে। সেই জন্য এটা দিয়ে দেওয়ার একটাই অর্থ যে একই জিনিস করে, হয়তো ডেকান ট্র্যাপ যদি কেউ করে থাকে বা দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা যদি করে থাকে, সে কিন্তু সেই স্থানটাকে মনে রেখে কিন্তু তুলা উৎপাদনটাকে রিলেট করতে পারবে একটা সঙ্গে, অর্থাৎ এটার সঙ্গে এটা যেরকম রিলেশন রয়েছে, আবার এটার সঙ্গে কিন্তু এটার রিলেশন রয়েছে, অর্থাৎ কাছাকাছি যে এগুলো নিয়ারেস্ট, বা একটা করলে যেটা অনেকগুলো হয়ে যাবে, অর্থাৎ মরুমৃত্তিকা করলে যেরকম সেখানে মরু উদ্ভিদের অঞ্চলটা হয়ে যাবে, আবার থর মরুভূমিটা হয়ে যাবে, তাহলে একটা থেকে মানে একাধিক, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু হয়ে যাবে। তো সেইগুলো কিন্তু একটা আমাদেরকে কোরিলেশন স্থাপন করতে হবে এবং সেটা মনে রাখতে হবে আমাদেরকে, যে এইটা করলে আমার একসঙ্গে দু তিনটে হয়ে যাবে। সেগুলো একটু বুদ্ধি খরচা করতে হবে তোমাদেরকে। এরপর যেটা সেটা হচ্ছে যে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, বা এটা আবার পাঞ্জাব হরিয়ানা স্পেসিফিক্যালি বলে, বা উত্তরপ্রদেশের গম বলো, সেটাও বলে অনেক সময়। পাঞ্জাব হরিয়ানা যেরকম গম অঞ্চল রয়েছে সেরকম উত্তর ভারতের গম অঞ্চল, সেটাকে তো আমরা ইন্ডিকেট করতে পারি, সেখানে উত্তর ভারতেরও আমরা মানে উত্তরপ্রদেশেরও আমরা সেই অঞ্চলটাকে চিহ্নিত করতে পারি। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের কফি উৎপাদক অঞ্চল বা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, নীলগিরি খুব ফেমাস জায়গা আমরা জানি, তো এখানটা দেখাতে হবে। পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, সরি, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, ফলে দার্জিলিং আসাম এই অঞ্চলটাকে আমরা জানি যে আসাম দার্জিলিংয়ে প্রচুর চা উৎপন্ন হয় এবং আসামে সব থেকে বেশি চা উৎপন্ন হয় সমস্ত রাজ্যের মধ্যে। নেক্সট হচ্ছে ধান উৎপাদক অঞ্চল রয়েছে, এবং পূর্ব ভারতের যে গাঙ্গে যে সমভূমি, এখানে কিন্তু প্রচুর ধান উৎপন্ন হয়, তাহলে সেই অঞ্চলগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবার চলে আসছি আমরা শিল্প, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শিল্প থেকে কিন্তু প্রশ্ন একটা আছে বা ইন্ডাস্ট্রিয়াল পোর্শন, অর্থাৎ আমরা যদি দেখি ম্যাপপয়েন্টিংয়ের যে 10 নম্বর, তার মধ্যে ফিজিক্যাল পার্ট থেকে মোটামুটি 5টার মতো আছে, আবার যে সোশিওইকোনমিক পার্ট রয়েছে, অর্থাৎ শিল্প, কৃষি, পরিবহন যোগাযোগ বা এই শহর বন্দর নগর, এইগুলো থেকে 5 নম্বর, অর্থাৎ 5 করে মোটামুটি আমরা সেখানেও কিন্তু আমরা একটা স্পেসিফিক্যালি সেই ব্যাপারগুলো কিন্তু আমরা ধরতে পারি। অর্থাৎ একটা সিস্টেমেটিক্যালি তোমাকে ব্রেনের মধ্যে একদম ছক করে নিতে হবে যে কোন জায়গা থেকে আসতে পারে, কোনগুলো থেকে আসে, কি আছে না আছে, কিভাবে আছে। যদি একটু ছক করে তোমরা পড়ো প্ল্যানিং করে, তাহলে কিন্তু এই 10 নম্বর 10-এ 10 ওঠাটা কোনো ব্যাপার না। তো এই শিল্পের ক্ষেত্রে যেটা থাকছে ভারতের ম্যানচেস্টার, অর্থাৎ আমাদের ভারতের ম্যানচেস্টার বলে আমরা জানি,
অর্থাৎ আহমেদাবাদ বলেও আসতে পারে বা ভারতের ম্যানচেস্টার বলে আসতে পারে। নেক্সট হচ্ছে বা এরকম আসতে পারে যে বা যে পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। আহমেদাবাদ ম্যানচেস্টার কাকে পশ্চিম ভারতের তো কার্পাস বয়ন শিল্প, সেটা বলতে পারে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলেছে? কোয়েম্বাটুরকে বলা হচ্ছে। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটা? ভিলাই। ভিলাইকে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা বলা হচ্ছে। ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা জামশেদপুর পার্টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেখানে অনেকগুলো রয়েছে, যেমন কয়ালি, জামনগর, ঠিক আছে। আবার বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র সেটা আমরা বলতে পারি, তাহলে সেখানে আমরা জামনগর পাবো, ঠিক আছে। তাহলে আমরা এগুলো ইন্ডিকেট করব। ভারতের ডেট্রয়েট কাকে বলা হচ্ছে? ডেট্রয়েটের চেন্নাইকে বলা হচ্ছে, কারণ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে এখানে। অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে বলেই একে ভারতের ডেট্রয়েট বলা হচ্ছে চেন্নাই। বা বলতে পারে যে ভারতের দক্ষিণ ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, ঠিক আছে। বা ইঞ্জিনিয়ারিং শিল্প, অর্থাৎ এইগুলো তো ইঞ্জিনিয়ারিং শিল্পেরই একটা অংশ, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অংশ, সেটাও বলতে পারে। ওই ভারতের বা উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। এটাও কিন্তু মনে রাখতে তার সমস্যা। এবার চলে আসছি আমরা পূর্ব ভারতের প্রযুক্তি কেন্দ্র, পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র। পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার রয়েছে, গোটা সল্টলেকে সেক্টর 5 আমরা জানি। নেক্সট হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন কেন্দ্র, হচ্ছে বারাণসীতে রয়েছে ডিজেল রেল ইঞ্জিন কেন্দ্র। রেল বগি নির্মাণ কেন্দ্র চেন্নাইয়ের পেরাম্বুরে রয়েছে। পশ্চিমবঙ্গের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা হিন্দমেটর, পশ্চিমবঙ্গ মোটর কলকাতা হিন্দমেটর সেখানে রয়েছে। পূর্ব ভারতের ইস্পাত কেন্দ্র বলেও আসতে পারে, বা হয়তো কুলটি বার্নপুর দিল, বা দুর্গাপুর, বা এরকম বলতে পারে ভারতের রুর। দুর্গাপুর যেহেতু ভারতের রুর বলা হয়, সেই জন্য বলতে পারে। সেই জন্য একদম কোরিলেশন স্থাপন করে করে তোমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, কোনো ব্যাপারই না নম্বর পাওয়া। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বা বলতে পারি পূর্ব উপকূলে জাহাজ নির্মাণ কেন্দ্র বা শিল্প, বা বিশাখাপত্তনম, ডাইরেক্টলি বিশাখাপত্তনম বলতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পূর্ব ভারতের হলদিয়া পেট্রোরসায়ন কেন্দ্র। পূর্ব ভারতের যে হলদিয়া যে পেট্রোরসায়ন কেন্দ্র যেটা রয়েছে, সে কথা কিন্তু অনেক সময় বলে, ঠিক আছে। আমাদের যে হলদিয়া, এটা। আর হচ্ছে উত্তর ভারতে ম্যানচেস্টার কাকে বলছে? কানপুরকে বলা হচ্ছে উত্তর ভারতে ম্যানচেস্টার। তথ্য প্রযুক্তি কেন্দ্র বা আমরা বলতে পারি ব্যাঙ্গালোরকে তথ্য প্রযুক্তি কেন্দ্র, ভারতের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র। বা দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র, সেখানে ব্যাঙ্গালোর আসবে। আবার পশ্চিম ভারতে বলে সেখানে পুনে আসবে। আবার হায়দ্রাবাদ রয়েছে দক্ষিণ ভারত, ঠিক আছে। তো এইভাবে আমরা করব। নেক্সট চলে আসছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা মানে চলে আসছে শহর, নগর, বসতি, বন্দর, এই ব্যাপারগুলো। তো আমি আর একটা ব্যাপার এখানে বলে দিই, এই কৃষিজ ফসল যেগুলো সেগুলো উৎপাদনের ক্ষেত্রে ওখানে বললে ভালো হতো ব্যাপারটা, তো আমি এখানে বলে দিচ্ছি, ওটা আমি স্কিপ করে বেরিয়ে গেছি। তো কৃষিজ ফসলগুলো যেখানে সেখানে পড়বে, সেখানে এরকম চিহ্ন দেওয়া যেতে পারে, ঠিক আছে। এরকম ধরনের চিহ্ন দিয়ে, ঠিক আছে, এই কৃষিজ ফসল, বিভিন্ন যে ফসল উৎপন্ন হচ্ছে সেটা একটা ইন্ডেক্স করে দিতে পারো তোমরা, যে ফসলটাই বলুন না কেন কৃষিজ ফসলের ক্ষেত্রে এরকম ভাবে তোমরা দেবে ওখানে, ঠিক আছে। আর শিল্পর ক্ষেত্রে যেটা আগে হয়ে গেল, শিল্পর ক্ষেত্রে তোমরা এরকম দেবে, শিল্পর ক্ষেত্রে তোমরা এরকম একটা শেডের মতো, কারখানা যে শেড হয়, ঠিক আছে, সেরকম ভাবে দেওয়ার চেষ্টা করবে। এরকম হয়তো একটা যে কারখানায় যে চিমনি থাকবে সেইভাবে দিলে এগুলো ভালো হয়, ঠিক আছে। ব্যাপারটা আরো গ্রহণযোগ্য হয় এবং দেখতেও ভালো লাগে। আর এই শহরনগর ক্ষেত্রে আমরা আসছি। শহরনগরের ক্ষেত্রে আমরা যে ইন্ডিকেশন যেটা থাকবে শহরনগরের ক্ষেত্রে, শহর যেখানে থাকবে বা নগর থাকবে সেটাকে আমরা এরকম গোল করে দেবো, ঠিক আছে, ইন্ডিকেট করবো, একটা পয়েন্টের মাধ্যমে হবে এটা। এবং বন্দরগুলোকে আমরা এরকম করার চেষ্টা করব। বন্দর একটা সাধারণত জাহাজের মতো শেপ হয়, তো ঠিক আছে, জাহাজের মতো শেপ করে দিয়ে এখানে আমরা এরকম ভাবে জাহাজের যে একটা ধোঁয়া বেরোয় সেরকম এরকম করে দিতে ভালো হয়, ঠিক আছে। তো প্রথম যেটা রয়েছে ভারতের বৃহত্তম নগর হচ্ছে মুম্বাই মেগা সিটি। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে এটা ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই, বা পশ্চিম ভারতের প্রবেশদ্বারও বলা যেতে পারে। নেক্সট হচ্ছে জয়পুর, একে গোলাপি শহর, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসছে অনেক জায়গাতেই এসছে এটা, মানে এবারেতে এসছে বিশেষ করে। আর নাগপুরকে বলা হচ্ছে কমলা শহর, তাহলে একটা গোলাপি শহর, একটা হচ্ছে কমলা শহর নাগপুর। পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের রাজধানী, ঠিক আছে। চেন্নাই এরকম ভাবে আসতে পারে যে দক্ষিণ ভারতের বৃহত্তম নগর বা বৃহত্তম বিমানবন্দর। তাহলে বিমানবন্দর করলে নগর হয়ে যাবে, বা
এবার কোন ভারত বলছি, উত্তর ভারত না দক্ষিণ ভারত, সেখানে অর্থাৎ যেখানে মহানগর যেগুলো সেগুলোতে কিন্তু বিমানবন্দর একটা করে রয়েছে, তাহলে সেটাও কিন্তু হবে। খালি উত্তর ভারত না দক্ষিণ পশ্চিম সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে কোনটাকে বলেছে। নেক্সট হচ্ছে কলকাতা, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, বা এটা একটা পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর বলা যেতে পারে। আর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটা, না দিল্লি। দিল্লি যেটা রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা কিন্তু ভারতের সব থেকে বড়। ঠিক আছে, সেটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। নেক্সট হচ্ছে চলে আসছি আমরা হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে কোচি, এই আরব সাগরের রানীও বলা হয়, তাহলে কোচি বা কোচিন, কোচি বা কোচিন বা আরব সাগরের রানী। ঠিক আছে, তারপরে হচ্ছে বেঙ্গালুরু, তারপরে হচ্ছে কান্দালা বা বলতে পারে শুল্কমুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি। এবং হলদিয়া নদী বন্দর বা নদী বন্দর হিসেবে বলতে পারে, বা হলদিয়া বন্দর হিসেবে আসতে পারে। কলকাতা বিমানবন্দর বা পূর্ব ভারতের বিমানবন্দর, বা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বিমানবন্দর, সেটাও আসতে পারে। এটা হচ্ছে পূর্ব ভারতে। ঠিক আছে, তো বিমানবন্দরের জায়গাগুলো এরকম ভাবে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি প্লেনের মতো একটা স্ট্রাকচার করে দিয়ে এরকম ভাবে অনেক সময় করা হয়। ঠিক আছে, তো এটা এটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে তারপর হচ্ছে যেটা যে পন্ডিচেরি, হুম, আর হচ্ছে পূর্ব ভারতের সাগরের পোতাশ্রয় দ্বীপটা একটি বন্দর বা বিশাখাপত্তনম। তো এইগুলোই ছিল আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ মানে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আর এ প্রসঙ্গে আমি আরো কয়েকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে এক একটি সঠিক পয়েন্টিং, মানে পয়েন্টিং করবার জন্য আর কি, ম্যাপ পয়েন্টিং করবার জন্য যেটা নির্দেশ থাকে সাধারণত, তো 1 নম্বর থাকে, এক একটার জন্য 1 নম্বর। তাহলে 1 নম্বর কি করে সম্পূর্ণ 1 নম্বরই পাওয়া যায়, সেই ব্যাপারটা একটু বলছি। যে 1 পেতে গেলে কিন্তু সঠিক স্থানে চিহ্নিত চিহ্নিত করতে হবে। যেটা বলবে সেটা হয়তো এই যে স্থান সেটাকে হয়তো এখানে চেন্নাই, তো চেন্নাইটা তুমি ওই পড়লে। ঠিক আছে, তো চেন্নাইটা করার পর চেন্নাইটাকে তুমি চিহ্নিত করলে, চেন্নাইটাকে চিহ্নিত করার পর এখানে তোমাকে কিন্তু মানে চিহ্নিত করে দিলে হবে না, এখানে তোমাকে কিন্তু চেন্নাই নামটা লিখতে হবে, বাইরে দিয়ে কিন্তু চেন্নাই লিখে দিতে হবে যে টপিকটা বলবে। অর্থাৎ চিহ্নিত পয়েন্টিং করবার জন্য হাফ থাকবে, আর নামটাকে লিখে দেওয়ার জন্য কিন্তু হাফ থাকবে, তবে কিন্তু 1 নম্বর। শুধু কেউ হয়তো পয়েন্টিং করে দিল যে বিন্ধ্য পর্বত এসছে, এখান থেকে হয়তো পর্বতের মতো একটা পয়েন্টিং, তাতে কিন্তু কিন্তু মানে হাফ নম্বর হলো, পুরো সম্পূর্ণ 1 হলো না। কিন্তু বিন্ধ্য পর্বত কিন্তু নামটা এখানে লিখে দিতে হবে, বিন্ধ্য পর্বত, বা এখানে না হোক অ্যারো দিয়েও কিন্তু পাশের সাইডে লিখে দিতে হবে, তবে কিন্তু সম্পূর্ণ পাবে। অর্থাৎ চিহ্নিতও করতে হবে, সঙ্গে সঙ্গে পুরো নামটাও লিখে দিতে হবে। তো এইটা ছিল একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন, আর তা না হলে হাফ নম্বর হয়ে যাবে। যাই হোক, এগুলো করবার সময় একটু মাথায় রাখবে, তোমাদের ভালোই হবে আশা করি। জিএনটেন মেন্টরের যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যে কথা আগেও বলেছি, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফ পেয়ে যাবে, এবং সমস্ত পরীক্ষার ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। জিএনসেট মেন্টরের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হবে, এখানে গুরুত্বপূর্ণ তথ্য এবং পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। জিএনসেট মেন্টরের যে ইউটিউব চ্যানেল, তার সঙ্গে তোমরা যুক্ত হবে, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন থেকে হিট করে রাখো, পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, বা তোমাদের নিকট আত্মীয় মধ্যে সবাইকে জানিয়ে দাও এই চ্যানেলটির কথা। তো আমরা এবার আমাদের এই ক্লাস আজকে এখানেই শেষ করব। তোমরা যেন ভালোভাবে পড়তে থাকো, তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ।